কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং বিশৃঙ্খলা বিজেপি করছে না। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিছু ভাষার তৃণমূলের লোক ছিল যারা রাতারাতি বিজেপি সেজে এই অত্যাচারগুলো দু এক জায়গায় ব্যতিক্রম করেছে। যে এইগুলো করবে তাকে রেয়াত করা যাবে না, তাকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হবে। একটা বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করে তার বিভিন্ন জায়গায় নির্যাতন করছে, এটা কোনোভাবে কাম্য নয়। মুসলমানদেরকে প্রথম বোম মারা, পিস্তল মারা, গুলি মারা, দখল করা, এই কালচারটা তো বামপন্থী শিখিয়েছে পশ্চিমবাংলায়। তারপর তৃণমূল ওটাকে অ্যাডপ্ট করলো প্রধান শিষ্য হিসাবে। হিন্দু বলছেন সনাতনী হিন্দু, রাষ্ট্রবাদী মুসলমান। রাষ্ট্রবাদী মুসলমান কই? এটা নানুরে যারা মরেছিল, যারা মেরেছিল, তারা কটা হিন্দু ছিল? মুসলমানদের যদি ব্যবহার না করেছিল, সুজপুর গণহত্যায় কারা ছিল, সাউগ্রামে গণহত্যায় কারা ছিল, রামপুরহাটে কারা ছিল? কেউ শ্রীরাম জয়শ্রীরাম বললে আমি তো জয়শ্রীরাম বলে আমার কিছু মুসলিম অধ্যুষিত এলাকা থেকে বিজেপি একটা বেশ অংশের ভোট পেয়েছে। আগের যে সরকার ছিল যা অত্যাচার সহ্য করতে হয়েছে এবং তারা মুসলমানদের জন্য কিচ্ছু করেন, শুধু ধাপ্পা দিয়ে গেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। যারা ভারতীয় মুসলিম তাদের চিন্তার কোনো কারণ নাই, না এসআইআর নেই না এনআরসি। ওই এসআইআর যে হলো, এই এসআইআর হয়ে তো ওই আপনার নাম্বার যায়নি, আমার নাম্বার যায়নি। 2000 কোটি টাকার ওয়াগন কেলেঙ্কারি হয়েছিল বাংলা বামফ্রন্টের সময়ে। বাকি তার মূল কথা কি ছিল? মূল কথা বামফ্রন্ট মুসলিম, বাইরা মুসলিম, সর্দা মুসলিম, মদ্দা মুসলিম। এর বাইরে সবে ক্ষমতায় এসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই তিনটি জয় করার ইচ্ছা ছিল সেটি সম্পূর্ণ হয়েছে। মানুষ তাদেরকে ঢেলে সমর্থন জানিয়েছে, কিন্তু মানুষের কাছে কি আশা এই নিয়ে সিউড়ি শহরের দুজন বিশিষ্ট নাগরিক এবং নেতৃত্বকে আমরা পেয়েছি। আমার বাঁদিকে আছে নিয়াসিন আক্তার, তিনি নমস্কার, সিউড়ি পুরসভার বামফ্রন্টের কাউন্সিলর ছিলেন। ডান দিকে আছেন করম হোসেন খান, পেশায় তিনি আইনজীবী এবং একই সঙ্গে তিনি বর্তমানে বিজেপির নেতৃত্ব দিচ্ছেন। এর আগে অবশ্য উনি নানা রকম আন্দোলন করেছেন, কিন্তু ছাত্র আন্দোলন থেকে উঠে আসেন। দুজনকে নিত্যনন্দনের পক্ষ থেকে নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার। এসেছে বিজেপির কাছে কি আশা বা কি করতে পারে বিজেপি? দেখুন, বিজেপি কি করতে পারে এর প্রমাণটা সারা ভারতবর্ষে যদি আপনি দেখেন, তো সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছেন, বিশেষ করে আমাদের নরেন্দ্র দামোদর মোদী সাহেব যখন থেকে প্রধানমন্ত্রী আছেন, তো এক বাক্যে সমস্ত মানুষ শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে বসবাস করছে। এবং ভারতের যেটা সব থেকে বড় ব্যাপার, যে ভারতের যে থ্রেট, সেই থ্রেট মুক্ত একটা ভারতবর্ষ এই প্রথম আমরা দেখতে পেয়েছি বিজেপি সরকারের আমলে। কিন্তু ক্ষমতায় আসতে না আসতেই তো আজকে দেখা গেল নানুরে একজন খুন হয়েছে, পুলিশের সামনেই একজনকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। এরা কারা? দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলতে পারি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি জেলা সভাপতিদেরকে নির্দেশ দিয়েছেন এবং সমস্ত নবনির্বাচিত বিধায়কদেরকেও নির্দেশ দিয়েছেন, যা আমরা খবর পেয়েছি, যে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং বিশৃঙ্খলা বিজেপি করছে না। কিন্তু এটা ঘটনা যে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিছু ভাষার তৃণমূলের লোক ছিল যারা রাতারাতি বিজেপি সেজে এই অত্যাচারগুলো দু এক জায়গায় ব্যতিক্রম করেছে। তার সাথে বিজেপির কোনো যোগ নেই, বিজেপির নেতৃত্বও কোনো যোগ নেই। বরং বিজেপির নেতৃত্ব আপনি সিউড়ি দেখুন না, সিউড়ি বিধানসভার যে মাননীয় নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, তিনি দাঁড়িয়ে থেকে বীরভূম জেলা তৃণমূলের অফিসের সামনের থেকে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা নামিয়ে সেটাকে পার্টি অফিসে পাঠালেন এবং আইসিকে সামনে রেখে বলে গেলেন, এসপি সাহেবকেও নির্দেশ দিলেন, অনুরোধ করলেন, সরি নির্দেশ বলা ঠিক হবে না, যে এইগুলো করবে তাকে রেয়াত করা যাবে না, তাকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমাদের ঘাড়ে ফেলে দেওয়াটা আমার মনে হয় আমাদের দলকে একটুকু কলুষিত করার চেষ্টা করছে। এবং শুধু তাই নয়, আপনি দেখুন না, 2021 সালে তো আমি নানুরে অবজারভার ছিলাম, দল আমাকে করেছিল, আমি তো সেন্ট্রাল ফোর্স নিয়েও দৌড়েছি। এত অত্যাচার, আমাদেরকে অর্ধেক কাউন্টির মধ্যে মেরে বার করে দিয়েছে এবং জেতা সিটকে হারিয়ে দিয়েছিল। এবার তো দেখলেন জনগণের রায়, নানুরে আমরা জিতলাম। সুতরাং 21-এ যা সন্ত্রাস হয়েছে, লক্ষ লক্ষ বাড়ি ভাঙচুর, রেপ, ধর্ষণ, খুন, রাহাজানি, 6 মাস 8 মাস 10 মাস গ্রাম ছাড়া, জেলা পার্টি অফিসে কম করে 700-800 লোক আমাদের 6 মাস 7 মাস গ্রাম ছাড়ছে,
এইটাকে যদি আপনি দেখেন, একটু কম্পারিজন করেন, তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি কালকে ক্ষমতায় আসার পর একটি বিরোধী দলের লোককে এক চোর মারেনি। কোন নেতৃত্ব যদি আপনি ছবি দেখাতে পারেন? এটা কি ইয়াসিন বাবু মনে করছে যে এটা বিজেপির একটা লোক দেখানো নাটক, না সত্যিই পরিবর্তনের চেষ্টা করছে? দেখুন, বিজেপিকে তো আমরা ভারতবর্ষে গত 12 বছর থেকে দেখছি। 12 বছর থেকে দেখে আমাদের যেটা মনে হয়েছে, এটি একটি জাতীয় দল। সেই দল আমাদের রাজ্যে শাসন ক্ষমতায় এসছে একদিন হলো। আমাদের করমবাবু যেটা বললেন কিছুটা তাই, যে আমাদের নতুন বিধায়কও বললেন যে নতুন কিছু বিজেপি সেজে কিছু এসছে, তারা এই ধরনের অত্যাচার করছে। আমিও আশা করব এই ধরনের অত্যাচার বা এই ধরনের অরাজকতা কাম্য নয়। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে এর আগের যে সরকার ছিল তারা তো এটাই দেখিয়ে গেছে বলে তাদের থেকে কিছু অংশ সমর্থক এই দলে ঢুকে এই দলের পোশাক পরে এই কাজ করছে। এটা কোনো মতেই কাম্য নয়। যদিও আগেও এই কাজ হয়েছে, সেটাও কাম্য ছিল না, না। ইয়াসিন বাবু, আমার একটা আপত্তি আছে। পোশাক পরে চলে এসছে, আমরা আমাদের দল নিয়ে নিয়েছে, এটা ঠিক নয়। একদম আপনাদের এমএলএ এদের সাহেব বললেন, এদের এদের কাজই হচ্ছে তাই। আপনাদের এমএলএ সাহেবই বলেছেন আজকে করমকাল হ্যাঁ, কিন্তু আমরা নিয়ে নিনি। না না, নিয়ে নানি নয়, তারা এসছে, তারা জুটে গেছে, তারা নিজেরা বিজেপি সেজে এসেই কাজটা করছে। সে পার্টির টপকানোর জন্য লোক তো বসেই থাকে। দায়িত্ব বিজেপির। দুজনকে আমরা পেয়েছি, দুজনের সংখ্যালঘু সমাজের প্রতিনিধি। একটা প্রচলিত আছে যে বিজেপি হিন্দুদের দল, এবং এখানে সংখ্যালঘুরা খুব আতঙ্কিত। ইয়াসিন ভাই, সত্যি কি মনে হয় যে সংখ্যালঘুরা খুব আতঙ্কিত? একদম যে বেঠিক কথা তা নয়, কিছুটা ঠিক। কারণ আমরা এই মুহূর্তে ভারতবর্ষে 12 বছর যে অভিজ্ঞতায় দেখছি কেন্দ্রীয় সরকারকে, তারা এখনো 16-17টা রাজ্যে শাসন করছেন। আমরা বিক্ষিপ্তভাবে দেখছি, এটা কোনো মতে কাম্য নয়। কারণ ভারতবর্ষ কি তো দেখছেন সেখানে? কি বিভিন্ন ভাষা, শুধু পশ্চিমবঙ্গে বাংলাভাষী লোক নয়, একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করে তারা বিভিন্ন জায়গায় নির্যাতন করছে। এটা কোনো মতে কাম্য নয়। এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের ইতিহাস আছে। এই ভারতবর্ষ সর্বধর্মের স্থান। এই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান। এই সংবিধান মেনেই কেন্দ্রীয় সরকারের এগিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়। আমরা আশা করছি। রাষ্ট্রবাদী মুসলমান, তাই বিজেপিতে গেছেন নাকি? না, রাষ্ট্রবাদী বলে মুসলিম বলে তো কিছু নেই। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে আমরা বাস করি, ভারতবর্ষ আমার রাষ্ট্র, ভারতবর্ষ আছে, আমি আছি, ভারতবর্ষ না থাকলে আমার অস্তিত্ব থাকবে না। এইটাকে যদি কেউ রাষ্ট্রবাদী বলে, কেউ বিজেপি ঘোষিত বলে, তাতে আমার আপত্তি নেই। আমাদের কথা হচ্ছে, পাকিস্তান যদি একটা মিসাইল ছাড়ে, সেটা কি ইয়াসিন আক্তার সাহেব বা করম হোসেন খানের নামটা কি বাদ বলে লিখে আসবে ভারতবর্ষের বুকে? নিশ্চয়ই আসবে না। কিন্তু করমবাবু, না না, বলতে দেন। আপনি বললেন যে মুসলিম বিরোধী একটা বলার চেষ্টা করলেন, কিছুটা সত্য বললেন তো। হ্যাঁ, আমি আপনাকে বলি উদাহরণ দিয়ে, আপনারা 35 বছর শাসন করেছেন পশ্চিমবাংলায়, হুম, হ্যাঁ হুম। করেছেন তো? আপনাদের সময়ে কটা মুসলমানকে বড় বড় পদ দিয়ে দিয়েছেন, বড় বড় জায়গায় নিয়ে গিয়েছে, আর কত পার্সেন্ট চাকরি দিয়েছেন, আর কত পার্সেন্ট শিক্ষার হার বাড়িয়েছিলেন? দেখুন, আপনারা তো মুসলমানদেরকে প্রথম বোম মারা, পিস্তল মারা, গুলি মারা, দখল করা, এই কালচারটা তো বামফ্রন্ট শিখিয়েছে পশ্চিমবাংলায়। তারপর তৃণমূল ওটাকে অ্যাডপ্ট করলো প্রধান শিষ্য হিসাবে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, মনে থাকা উচিত আপনার, আমাদের এপিজে আব্দুল কালাম নিশ্চয়ই ব্রাহ্মণ পরিবার ছেলে নয়। না, তাকে রাষ্ট্রপতি কে করেছিল? ঠিক। অটল বিহারী বাজপেয়ী তো ভারতীয় জনতা পার্টির তো প্রাইম মিনিস্টার ছিলেন, তো এটাও ঠিক। উনি তো সঙ্গের লোক ছিলেন। বিজেপির অটল দাঁড়ান, আরেকটা শুনুন, আপনি নাজমা এক হেপতুল্লাহকে মিনিট, ডেপুটি চেয়ারম্যান কে করেছিল? হ্যাঁ। হ্যাঁ, আপনার একে, আরে আমাদের রাজ্যসভার ছিলেন যিনি, আবার একজন ডেপুটি ছিলেন। তারপর আমেদি সাহেবকে জাস্টিস জন্য রিকমেন্ডেশন কারা করেছিল? ঠিক। আপনাকে ভাবতে হবে। কিন্তু সেই বিজেপি আর এই বর্তমান যে বিজেপি আমরা দেখছি, না না, কি আপনি কি মুস্তাফা মনে করেন? কাদরি, তারপরে শাহনাজ হোসেন, তা কই তারা? আরে কই? তারা ভোটে জিতে আসতে পারেনি, আলাদা কথা, কিন্তু তাদেরকে তো সম্মান দিয়ে জায়গায় রেখেছিল। ক্যান্ডিডেট করা হবে দাদা, তবে আপনি জিতবে। বলুন তো, আমি তো আপনার পাড়ায় থাকি, হ্যাঁ, হ্যাঁ, তা আমি হাইকোর্টে আইনজীবী, আমি সিউড়ি কোর্টে আইনজীবী। হ্যাঁ। আমাকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার পর আমি করম হোসেন খান, আমাকে অমিত শাহজি 7খানা সেন্টার ফোর্স দিয়েছেন 2 বছর। সেটা আপনার দলীয় তাহলে ব্যাপার। মুসলিম বিরোধী আপনার বলছেন দল কেন? মনে করেছে না, না। সিকিউরিটি দরকার। আপনি কি মনে করেন যে করম হোসেন খান নামাজ পড়ে না? আপনি কি বাড়তি মুসলমান, না আমি আলাদা মুসলমান? না, একদম না। মুসলমান। একদম না। এইবারে কথাটা হচ্ছে যে, একটা তো ঘটনা ঠিক যে কোনো না কোনো জায়গায় আমাদেরকে যেভাবে শিখিয়ে পড়িয়ে এতদিন ব্যবহার করেছে বামফ্রন্ট, তারপর তৃণমূল কংগ্রেস, ইভেন আমাদেরকেও ব্যবহার করা হয়েছিল, আমরা একজন তৃণমূল করতাম। তো এটা তো ঘটনা যে সেইখান থেকে মোদিজি ভাষা কি ছিল? এক হাতে কম্পিউটার নেন, সবকা সাথ সবকা বিকাশ। এক হাতে কম্পিউটার নেন, আর এক হাতে কলম নেন, বোমটার বন্দুকটা ছাড়ুন। এইটাই তো বার্তা ছিল, সবকা সাথ
सबका विश्वास। কিন্তু করমবাবু, আপনাদের শুভেন্দু বলছেন সনাতনী হিন্দু, রাষ্ট্রবাদী মুসলমান। রাষ্ট্রবাদী মুসলমান কই, কে? আচ্ছা না না, মুসলমান। আমি বলি রাষ্ট্রবাদী মুসলমানের ভাষাটা উনি কথা তো আপনি আমরা বলছি না। আমি আপনার পক্ষে ব্যাখ্যা করে দিই। হুম। রাষ্ট্রবাদী বলতে কি বোঝায়? কি? ইনিও রাষ্ট্রবাদী হিন্দু, হ্যাঁ, আমরা সবাই উনিও রাষ্ট্রবাদী হিন্দু। আমরা সবাই এই তো রাষ্ট্রের লোক। হিন্দু মুসলিম নামটা আছে, তো রাষ্ট্রবাদী মুসলিম যদি বলে হ্যাঁ। তারা রাষ্ট্রবাদী মুসলিম যারা ভারতকে সম্মান করে, ভারতের অখণ্ডতাকে বজায় রাখার চেষ্টা করে, ভারতকে বৈদেশিক শক্তি থেকে বাঁচানোর জন্য জান প্রাণ রক্ত দিয়ে লড়াই করবে, তারা তা সবাই রাষ্ট্রবাদী। ভারতীয় জাতীয়তাবাদী যারা ভারতীয় মুসলিম। তারা সবাই এই রাষ্ট্রবাদী। কথাটার মধ্যে আপনারা অন্য গল্প কেন না, দিচ্ছেন? আমরা পাচ্ছি না তো। এই যে এবারে বললাম, এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে মুসলিমরা আপাতভাবে যা সমীক্ষায় আসছে যে বেশিরভাগ তারা বিজেপি বিরোধী হিসাবে তারা ভোট দিয়েছে, তবুও কিন্তু একদম না, একদম না। শুনুন, আমি ব্যক্তিগতভাবে জানি, আমি এবারে যে ভোট হয়েছে এমন কিছু বুথ আছে যে বুথে অন্ততপক্ষে 50 to 60% সংখ্যালঘু, সেইখানে 70% বিজেপি ভোট পেয়েছে। আমার তথ্য আছে, এই মুহূর্তে রেডি এটা না। কি তাহলে পাল্টে খেয়ে যাচ্ছে এখন ক্ষমতায় না, এসে? ব্যাপারটা তো এটার কারণ আমি আছে। আমি এটা কারণ এটা একটা- বলছি। ইয়াসিন সাহেব, আমি বলি এক মিনিট, যে কোনো কারণে আজকে মুসলিম সমাজ একটু শিক্ষিত হয়েছে, বুঝতে পেরেছি। লেখাপড়া শিখেছে, বুঝতে পেরেছে যে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, একদম ঠিক। এবং এই ব্যবহার করা হচ্ছে একটা পার্টিকুলার পার্টির ভোট ব্যাংক করে আমাদেরকে অন্য একটা রাজনৈতিক দলের টার্গেট করা হচ্ছিল। সেইখান থেকে মুসলিমরা বেরিয়ে আসতে চাইছে। যেটা এর এবার আগের সরকার, আসছে, যেটা এর আসছে। আগের সরকার অতটা ব্যবহার করেনি। না, আগের সরকার ব্যবহার করেনি মুসলিমদের। মানে এই সাম্প্রতিককালে নয়, তার আগে বাম সরকার এত না না, বাম সরকার তো ভোট ব্যাংক ছিল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর মুসলমান। হ্যাঁ, তার আগে রাজনৈতিক ব্যবহার করেনি। হ্যাঁ। তাদের কথা তাহলে ওই যুগে বলুন না, নানুরে যারা মরেছিল আর যারা মেরেছিল তারা কটা হিন্দু ছিল? মুসলমানদের যদি ব্যবহার না করেছে। বেশিরভাগই মুসলমান ছিল। সুদপুর গণহত্যায় কারা ছিল? শাহগ্রামে গণহত্যায় কারা ছিল? রামপুরহাটে কারা ছিল? করেছে সবাই। বিজেপি চাইছে যে যারা জাতীয়তাবাদী মুসলিম, মানে ভারতের প্রভুতা অখণ্ডতাকে যারা বিশ্বাস করে, তাদেরকে রাষ্ট্রবাদী মুসলিম বলছে। আচ্ছা, কাল থেকে একটা ঘটনা দেখছি, বিজেপি জেতার পর অনেক মুসলমানদের জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, বা দেখা হলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম কি বিজেপির ধ্বনি, এটা স্লোগান? সেই দল বলছে তো, বিজেপি দলই বলছে এটা আমাদের ধ্বনি, আমাদের রাষ্ট্রের ধ্বনি, জয় শ্রীরাম বলুন, সবাই বলুন। না না, এটা তো বিজেপির কোনো দোষিত না না, আমি বলি ইয়াসিন বিজেপির সমর্থকরা সাহেবকে আমি বলছি যে আপনি একজন দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টি রাজ্য কেন্দ্রীয় নেতার নাম বলুন যিনি বলেছেন যে জয় শ্রীরাম আমাদের বিজেপি পার্টির ধ্বনি বটে। তার নিজেরাই তো বলছে। এবার আমি বলি, তার নিজেরাই বলছে, আমি বলি, মানে তার- আমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে আমরা যখন বেরোই, হ্যাঁ, তখন তো কারো আপত্তি থাকে না। তো তাদের রাম একটা ধর্মের ভাবাবেগ, রাম একটা প্রাণ পুরুষ, রাম একটা রাষ্ট্র ন্যায় তার প্রতীক। তারা জয় শ্রীরাম যদি বলে আমাদের আপত্তির কি আছে? একদম আপত্তি নাই। আচ্ছা, আপনি বলুন। আমি যদি কোনো একটা অফিসারকে বা কোনো বন্ধুকে, একেই নন্দনদাকে অনেক সময় ইসলাম আলাইকুম বলেছে, ও আলাইকুম সালাম বলেছে, ঠিক। তো আমাকে যদি কেউ শ্রীরাম জয় শ্রীরাম বললে, আমি যদি জয় শ্রীরাম বলে দেবো, থেকে আমার জাত চলে গেল না বাদ চলে গেল? আপনি বলতে পারেন, কিন্তু আপনি বলতে বাধ্য বাধ্য করতে পারেন। করাতে একটা নেতার নাম বলুন যে এই সিউড়িতে এই বিধানসভায় বা পশ্চিমবঙ্গের কোন বিধানসভায় নতুন করে মুসলিমকে জয় শ্রীরাম বেঁধে ধরা বলা করেছে? বিজেপি আসায় কি সংখ্যালঘু সমাজ বা মুসলমানরা কি সত্যি ভয়ে আছে? কিছুটা ভয়? না, আমি কিন্তু মনে করছি না। আমি কিন্তু মনে করছি না এই জন্যে যে দেখুন, আমরা ভারতবাসী, তো আমি ধর্মে মুসলমান হলেও তো আমি ভারতবাসী। আমি ভারতবাসী মানে আমি আশা করব যে দলটি বিজেপি দল আমাদের রাজ্যে এলেন, হ্যাঁ, তাই আশা করব তিনি তার শাসন, হ্যাঁ, ন্যায়পরায়ণভাবে তিনি তার পরিচালনা করবেন। এটাই আমরা আশা করছি। আমরা কিন্তু ভীত নয়, কারণ আমরা ভারতবর্ষে ছিলাম, এখানেই আমাদের জন্ম, এখানে আমরা আছি, এখানে আমাদের মৃত্যু হবে। আমরা এই দেশ ছেড়ে, এই দেশের যখন এখানে শুভেন্দু অধিকারী গতকালকে বলেছেন যে বামপন্থীদের একটা বড় অংশ ভবানীপুর ক্ষেত্রে বলেছেন অবশ্যই যে আমাকে সমর্থন করেছেন। হুম। তাহলে বিজেপি আসাতে কি তৃণমূলকে সরাতে আপনারা বামপন্থীরা সমর্থন করেন? বামপন্থীরা নয়, বিক্ষিতভাবে কোনো মুসলমান ওই এলাকার হয়তো করেছে, এবং করেছে তার প্রমাণ আমি আমার বিধানসভায়, সিউ বিধানসভায় দেখেছি যে কিছু মুসলিম অধ্যুষিত এলাকা থেকে, হ্যাঁ, বিজেপি একটা বেশ অংশের ভোট পেয়েছে। বিধাননগরে বা যাদবপুরের কথা আমি বলতে পারবো না, ওই সম্বন্ধে আমার অতটা ওয়াকিবল নয়, কিন্তু একটা মুসলমানদের একটা অংশ তৃণমূলের অত্যাচারিত হয়ে রাজনৈতিকভাবে তারা বিজেপিকে ভোট দিয়েছে বলে আমার ধারণা। দেখুন, এটা যদি অন্যভাবে দেখেন যে এতদিন নেতাদের ভুল বোঝানোর থেকে মুসলিম শিক্ষিত সমাজ তারা আস্তে আস্তে বেরিয়ে আসতে চাইছে, এটা তার প্রথম পদক্ষেপ তো হতে পারে। আমার ধারণা যেটা, যে মুসলমানরা শিক্ষিত হচ্ছে ঠিক কথা। কিন্তু এই আগের যে সরকার ছিল, সেই সরকারের যা অত্যাচার সহ্য করতে হয়েছে, এবং তারা মুসলমানদের জন্য কিচ্ছু করেনি, শুধু ধাপ্পা দিয়ে গেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে,
প্রকৃত অর্থে এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য তারা কোনো পরিকল্পনা করেছে বলে আমি বিশ্বাস করি না। কারা? এই আগের সরকার, তৃণমূল সরকার। হ্যাঁ, এটা বলুন, এরা ভোট ব্যাংক ছাড়া কিছু ব্যবহার আর কিছু করেন। কিচ্ছু আর যেটুকু বলেছে তারা মিথ্যা কথা বলেছে, এবং প্রতিনিয়ত উনি মিথ্যা কথা বলেছেন। এই সাম্প্রতিক ভোটের সময় তিনি একটা কথা বলেছেন, কোরআন শরীফ শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এত বড় কথা। তার বিরুদ্ধে কোন মুসলমানরা বেরোলো? সিদ্দিকুল্লাহ মার্কা, ববি হাকিম মার্কা লোকগুলা কই মিছিল করলেন না? তারা তো মাথা গুজে ঢুকে গেছে। হ্যাঁ, তারা তো মুসলমান নয়, তার নামে মুসলমান, তাদের কাজে মুসলমান নয়। তা বলুন যে এইটা বলার পর মুসলমানরা গর্জে উঠলো না কেন? দুর্ভাগ্য আমাদের। দুর্ভাগ্য কেন? দুর্ভাগ্য কেন? মেরুদণ্ড নাই বলুন না, মুসলমানদের নয়, ওই যে মুসলমানগুলো ওই তাহলে আছে আপনি তাদের বলুন, বিজেপি মুসলিম ধর্মের কোন অংশটাকে অসম্মান করেছে, আর কোন জায়গায় অত্যাচার করেছে, আর কি বলছে? একবারও কি বলেছে যে ভারতীয় মুসলিমদেরকে আমরা ভারতবর্ষে থাকতে দেবো না? একবারও বলেনি। তা তো বলতে পারেন না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি সম্মানীয়, উনিও বলেছেন যারা ভারতীয় মুসলিম তাদের চিন্তার কোনো কারণ নাই, না এসআইআর নিয়ে না এনআরসি নিয়ে। আপনি বলুন তো, আজকে আমাদের বিজেপির ঘাড়ে দিচ্ছেন আমরা এনআরসি। 2004 সাল মনে আছে আপনাদের? মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, বাজপেয়ীজি প্রধানমন্ত্রী, মনমোহন সিং বিরোধী দলনেতা, লালকৃষ্ণ আদবানিজি স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা ব্যানার্জি কেঁদে বলছে বাংলাদেশের লোকগুলো এসে ভোট দিয়ে বামফ্রন্টকে জেতাচ্ছে, তাড়াতাড়ি এনআরসি করুন। এনআরসি আইনটা তো 2004 সালে পাস হয়েছে, আমি যদি ভুল না হয়। ঠিক কথাই। না, কিন্তু এনআরসি তাহলে সেইটাতে এত উদ্বিগ্ন হওয়ার কি আছে? কই এসআইআর যে হলো, এই এসআইআর হয়ে তো কই আপনার নাম বাদ যায়নি, আমার নাম বাদ যায়নি। না, এবারে কি মনে হচ্ছে যে এই যে বিজেপি আসায় সর্বত্র যা দেখা যায় যে সংখ্যালঘুরা সাধারণভাবে শাসক দলের প্রতি চলে আসে, তো এবারে কি সংখ্যালঘুরা শাসকদের দিকে আসবে নাকি না উন্নয়ন না হলে আবার তার বিরোধী? এটা সর্বত্র সব জায়গাতেই, সব রাজ্যে বা দেশের সর্বত্রই একটা আছে। যখনই যে দল শাসন ক্ষমতায় আসে, একটা সম্প্রদায়ের একটা অংশ, সবাই নয়, একটা অংশ সেই দলের পতাকা তলে চলে যায় নিজের স্বার্থের জন্য। সবাই নয়, সম্প্রদায়গতভাবে নয়, এই সম্প্রদায়গতভাবে যে শাসক দলে চলে আসবে তা নয়, সেই সম্প্রদায়ের একটা অংশ। যেমন যখন সিপিএমে ছিল, সিপিএমে গেছিল, তারপর যখন তৃণমূল এলো, তৃণমূলে গেছিল, আবার তৃণমূল থেকে একটা অংশ এই সম্প্রদায়ের যেতে পারে, যাবে। দেখুন, সেটা আদর্শগত ভাবে হবে না। আপনার কি মনে হয় যে বিজেপি এলে পরে পোশাকে, খাবারে বা এতে ব্যবহারে কোনো পরিবর্তন? না, আমি সেটা আতঙ্কিত নয় যে এরকম হতে পারে বলে আমি এখনো পর্যন্ত মনে করছি না। অন্য রাজ্যের ক্ষেত্রে আমার সেই অভিজ্ঞতা বলছে না। পরমবাবু, সেরকম কি আশ্বাস দেওয়া যায় যে মুসলিম সমাজকে যে আপনারা নিশ্চিন্ত পাবেন? পোশাক বিধি নিয়ে বারবার বলেছেন যে এখানে পোশাক পরা যাবে না, এবং এখানে মাছ ভাত খেতে যাবে না, এই যে ব্যাপারটা, এটা তো আপনি বলছেন পরমবাবু যে কোথায় দেখি? হ্যাঁ, বলুন না, কোথায় বলেছে যে মাছ খেতে দেবো না? আজকে তো দেখবেন আপনি, এই গোটা ইলেকশনটাতে আমাদের সব রাজনৈতিক দলের লোকরা এইটাকে কেন্দ্র করে কেউ বড় মাছ, কেউ 3 কেজি মাছ, কেউ 2 কেজি মাছ, সবাই নিয়ে ঝুলছে, নাটকবাজি করছে। তো বাঙালি মাছ ভাত খাবে না, এই কথাটা কে বলেছে? বাংলার কোন নেতা বলেছে? কেন্দ্রীয় কোন নেতা বলেছে? দেখুন, ব্যতিক্রম কে একজন দায়িত্ব জ্ঞানহীন কিছু বলে দিল, সেইটা তো দল তার দায়িত্ব নেবে না। আমি এখানে বসে যদি বিজেপি নীতি নির্ধারণগত কোনো কথা বলে দিই, সেটা তো আমার ব্যক্তিগত মত চলে যাবে, দল তো তার দায়িত্ব নেবে না। কিন্তু ইয়াসিন বাবু, এটা কেন হয় যে প্রত্যেকবার আমরা শুনেছি সেটা হচ্ছে যে ঠিক ভোটের আগে মসজিদে ইমামরা গিয়ে হাদিস দেখিয়ে বা কোরআনে শপথ নিয়ে বলে যে অমুক রাজনৈতিক দলকেই ভোট দিতে হবে। একদম মিথ্যা কথা, বাজে কথা, অপপ্রচার। গ্রামাঞ্চলে হয় না। এবার বিক্ষিপ্ত হবে, যে কর্মবাবু যেটা বললেন, বিক্ষিপ্ত হবে কোনো রাজনৈতিক দলে যদি কোনো নেতা কোনো বেফাস কথা বলে ফেলেন, দায়িত্ব সেই ব্যক্তি লোকের, সেই দলের নয়। ঠিক তেমনি এই ক্ষেত্রেও এই সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের ইমামরা মসজিদে বসে কোনো রকম রাজনৈতিক কথা বলার কোনো অবকাশই নাই, সেটা কেবল অধিকারও নাই, অবকাশও নাই, এবং সেটা ধর্ম তা মেনে নেয় না। ওখানে শুধুমাত্র ধর্মীয় কথাই হয়। কিছু মসজিদে তো এটা হচ্ছে, এটা তো আমি মসজিদে হচ্ছে না, বিক্ষিপ্ত হয়ে মসজিদের বাইরে যদি করে সেটা হচ্ছে, সে হয়তো অতি সক্রিয় হচ্ছে, বা সে ভাবছে যে বোধহয় আমাকে ববি ভাই কিছু দিয়ে দেবে, ওই সিদ্দিকুল্লাহ ভাই কিছু দিয়ে দেবে, দিদির ভাই কিছু না, একদম বাস্তব কথা। দিদির ভাই নওশাদ সিদ্দিকী তো একটা পীরজাদা ফ্যামিলি থেকে এসছে। তো ববি হাকিম এত বছর ধরে যে ওয়াকফ সম্পত্তি দখল করে লুটপাট করছে, জাভেদ খান লুটপাট করেছে, সুলতান আহমেদ লুটপাট করেছে, হ্যাঁ, তো এদের ইদ্রিস আলী করতো, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? ব্যবস্থা তো সেই সরকারকে নিতে হবে। 2000 কোটি টাকার ওয়াকফ কেলেঙ্কারি হয়েছিল বাংলা বামফ্রন্টের সময়ে। মমতা ব্যানার্জি সেইটা বলে সিবিআই তদন্ত করে দখল করবো বলে, তারপর ক্ষমতা এসেও তো 4000 কোটি টাকা সম্পত্তি বিছিয়ে দিল। করেছে, হ্যাঁ, সরকার করেছে। তাহলে কি করেছে?
মুসলিম এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে এবং এই জন্যই যে ওয়াকফ অ্যাক্ট এসছে, এইবারে পারবে না। কেন পারবে না? তখন তো তা ওই ওয়াকফ বা ইউজারের নামে রেখে দিয়ে বেচা কেনা শুরু করতো। এবং এই আজকে ওয়াকফ আইন আজকে ভারত সরকার বলছে যে ভাই তোমার ওয়াকফ আছে, ইউ হ্যাভ টু এনরোল প্রপারলি কিন্তু ইন দ্য ওয়েবসাইট। ওয়াকফের মূল তাহলে কথা আমার কি? ডাটা যদি চলে যায়, তাহলে সেন্ট্রালের কাছে আমার ডাটা থাকবে, দ্যাট ইজ ওয়াকফ প্রপার্টি, ইসি নাম্বার হয়ে যাবে। তাহলে কিন্তু কেউ 2 কাঠা 5 কাঠা করে বিক্রি করতে পারবে না। করমবাবু, ওয়াকফের তথ্য মূল যে ডোনার যিনি ওয়াকিব, তার মূল কথা কি ছিল? মূল কথা ওয়াক ফর মুসলিম, বাই দ্য মুসলিম, ফর দ্য মুসলিম, অফ দ্য মুসলিম, এর বাইরে নয়। কিন্তু না, কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক যে সংশোধন করেছেন, আইন নয় সংশোধন করেছেন, এই সংশোধনটা কিন্তু ওয়াকফের যারা ডোনার তাদের পক্ষে নয়। এটা না, কেন্দ্রীয় সরকার, ওয়াকফুল আওলাদটা আপনি কেন্দ্রীয়- ভুলে গেছেন। ওয়াকফুল আওলাদটা দেখুন, আপনি গোটাটা ওয়াকফুল পড়ছেন না। আওলাদ সেই ফ্যামিলিরা আমার মনে হয় না যে আপনি ওটা পড়েছেন। দেখুন, দুটো জিনিসই কন্ট্রোভার্সি আসছে এখানে। হ্যাঁ। এটা নতুন আইনে একটা কথা বলার চেষ্টা হয়েছিল যে যেগুলো ওয়াকফ আছে সেটা ওয়াকফ থাকবে, ঠিক আছে। এবার ওয়াকফ অ্যাক্টে আপনি করেছেন যে ওয়াকফ বা ইউজার, তো এই ওয়াকফ বা ইউজারটা না ওয়াকফ বোর্ড কন্টিনিউন্সি পায়, না কন্ট্রিবিউশন পায়, না ওয়াক ফর ইউজার, এইটাতে গ্রামের লোকের কোনো লাভ হয়। এইটার ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ছানুদ বলে একটা গ্রাম আছে, 100 বিঘে ওয়াকফ আছে, কিন্তু সেইটার থেকে মুসলমানরা কিছু পায় না। বছরে একবার মাংস ভাত খাই দেয় আর ওরা লুটপাট করে সেটা খায়। মিসইউজ হচ্ছে। এইটা নতুন একটা বলছে যে ভাই এটা ইনকোয়ারি করে ট্রাইব্যুনাল ঠিক করবে, ট্রাইব্যুনাল ঠিক করবে যে এটা ওয়াকফ কি ওয়াকফ না। সেটা হুকুম দিয়েছে তো। বাংলা জুড়ে এত বিক্ষোভ হলো কেন? মুর্শিদাবাদে ট্রেন করলো, আমাদের বীরভূমের লোহাপুরে এত ট্রেন করলো। এর জন্য দায়ী এই মমতাজি, ভুল বুঝিস। প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে ওয়াকফের আইনের কোনো বিরোধিতা এই রাজ্যে চলবে না, করলে দিল্লি দিকে করুন। বাজে কথা বললেন, মিথ্যা কথা বললেন, একটা অন্যায় কথা বলেছেন। তাহলে কি মুসলিমদের বা সংখ্যালঘুদের ঠাপানোর মূলেই কি মমতা ব্যানার্জি? অবশ্যই। এটা কি ক্ষমতা যাওয়ার পর তার- বলছেন, আগে বলেন যেটা? না তো বটে, তার আগেই বলেছেন উনি, তার ফল উনি হাতে হাতে পেয়ে গেলেন। মুসলমানরা দেখুন, বুঝে গেল, দেখুন, এখন যদি- বুঝতে পারলো যে এই দিদি আমাদের নয়, এরা মুখ্যমন্ত্রী এখন যদি- আমাদের জন্য কিছু করছেন না। বাধ্য হয়ে এই সম্প্রদায়ের একটা অংশ, পুরো অংশ নয়, যারা চোখ কান খোলা এই সম্প্রদায়ের লোক, তারা সচেতনভাবে ভোট দিয়েছেন নিজের পছন্দ মতো জায়গায়, আর একটা অংশ ভোট দিয়েছে বিজেপিকে বলে আমার ধারণা। সেই জন্য বিজেপির দেখুন দেখুন আমি বলি যে মুসলিমরা যে বিজেপিকে একদম ভোট দেয় না সে কথা আমাদের বিরোধী দলনেতাও বলেননি। উনিও বলেছেন, বিভিন্ন জায়গায় উনি বলেছেন আগে যে বলেছেন কিছু উনি- ভোট পাই কিন্তু খুব উনি বেশি আগে পায় না। যাদবপুরে বলেছেন কেন এটা আমি তো একটা ঘটনা, ভোট কেন পাইনি। এটা ঘটনা। আমি দুর্গাপুর পূর্বে ভোট করতে গিয়ে ওখানে 1 মাস ছিলাম, তো মুসলিম গ্রামগুলোতে বিজেপি ঝান্ডা বাঁধতে দিচ্ছিল না, ঠিক আছে। যা কোনোভাবে হোক সেটা করানো হয়েছে, সেন্ট্রাল ফোর্স ছিল, হ্যান করা হচ্ছে। আবার ভোটের সময় দেখা গেল কোনো কোনো মুসলিম বুথেও বিজেপি লিড পেয়েছে। হ্যাঁ পেয়েছে, এখানে পেয়েছে। তো এবার তাহলে এটা থেকে কি প্রমাণ হয় যে মুসলিমরা চাইলেও তৃণমূলের নেতারা লোকাল দাদাগিরি করে, জাহাঙ্গীরের মতো মালগুলো ওরা লোকাল দাদাগিরি করে তোকে ধমকিয়ে ঝান্ডাও লাগাতে দেয় না আর করতেও দেয় না। জুলুমবাজির জন্য ওরা বিজেপির কাছে সামনাসামনি আসতে পারছে না। এইবার দেখবেন আপনি ভয় ভেঙে আস্তে আস্তে আসবে, কিন্তু সরকার চলে এসছে বলে দলে দলে চলে আসবে সুবিধাবাদী রাজনীতি করার জন্য, সেটা তো হবে না। সেরকম আপনারা তার তো নেবেন না। বিজেপির প্রতি ডেডিকেশন রাখতে হবে, বিজেপিটা নীতি আদর্শ মেনে দলটা করতে হবে। আমি সরকারে চলে এসছে আর গ্রাম পর গ্রাম মুসলিমে চলে আসবে, সেটা তো বিজেপি দল, তো ওই দল নয়। এটা তো শাসকের তার দায়িত্ব। শাসকের তাহলে- দায়িত্ব হচ্ছে গিয়ে তার সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিজের সংবিধান অনুযায়ী এখন দেখা। এখন দেখুন, কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা মনে করি, আমার ব্যক্তিগত ধারণা যে ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল। এখানে মমতা ব্যানার্জির মতো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে ডাইরেক্টর আর জয়েন্ট ডাইরেক্টর মিলে সিদ্ধান্ত নেবে। কেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, যে রিজনুর, যে নন্দীগ্রাম, যে সিঙ্গুর, হ্যাঁ, যে আন্দোলনগুলো করে এসছে, তাই সেই যে অফিসারগুলোর বিরুদ্ধে তখন উনি সিবিআই তদন্ত করেছিলেন, তার সরকার আসার পর সেইগুলোকে উনি করমবাবু আপনি অস্বীকার করতে পারেন? মন্ত্রী করেছেন। আপনি বলছেন কেন সেটা বিজেপি করবে না? করমবাবু এটা অস্বীকার করতে পারেন আপনি? তৃণমূল তো বিজেপি থেকে বেরিয়ে এসছে, কংগ্রেস থেকে রাজনৈতিকভাবে কংগ্রেস থেকে বেরিয়ে এসছেন, কিন্তু তার মাথার উপরে হাত এই বিজেপিরই আছে। কিসের বিজেপি? এই দলের যে দল, তৃণমূল দল যে চলে গেল, এই দলের উপরে প্রথম থেকে যেদিন থেকে ওনার না না, ও জোট সঙ্গী ছিল এক সময়, বরাবরই ছিল। জোট সঙ্গী ছিল, ও একজন এমপি ছিল। তুমি তো বিজেপিও তো বামেদের সঙ্গী ছিল এবং আমাদের কোনদিন না বামের সঙ্গে বিজেপি কোনদিন ছিল দেখুন, না। ওই দেখুন কোন শোনো। সময় কি ছিল, সে তো প্রথম স্বাধীনতা পর যে সরকার গঠন হলো, সেই সরকারে তো আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল, তো শিল্পমন্ত্রী বিকাশ ছিলেন। তাই বলছে, হ্যাঁ। ছিলেন। স্বাধীনতার আগে তো ছিল। তারপরে উনি গঠন করেছেন দল, তার নীতি আদর্শ নিয়ে নেমেছেন। তো উনি তখন বিজেপির সাথে জোট করেছিলেন, বাচ্চার তাগিদে করেছিলেন, বিজেপির সাথে উনি বেইমানি করেছেন, তবে আলাদা করেছেন।
একসময় যখন ছিল না তখন তো ওনাকে তো শেল্টার দিয়ে উনি তো তো আবার কি মনে করেছেন। হয় এই ক্ষমতাচ্যুত হওয়ার পর সংখ্যালঘুদেরকে তাতিয়ে তুলবেন বা খেপিয়ে তুলবেন, তাদেরকে ব্যবহার করবেন? এই নতুন দল বিজেপি, না, নতুন দল না, তৃণমূলকে আবার কি সেই নিয়ে না না, তৃণমূল তো দল নয়, রাজনৈতিক দল নয়, হ্যাঁ, প্রাইভেট এই কোম্পানি। আমি একমত। এটা প্রাইভেট কোম্পানি। এত উনারা তার যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাকি জেলায় জেলায় যা ছিল একেবারে এজেন্ট। ওটা দল নয়, রাজনৈতিক দল বলা নয়। শুনুন, এই ভোটের সময় যে ওনার যে বক্তব্য শুনলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো এখনো পর্যন্ত যে পদ ছাড়তে চান না। তিনি নীতির ভিত্তিতে তো দলটা গঠন হয়নি। দলই নয়, দল বলছেন কেন? পিসিসির প্রেসিডেন্ট হতে পারছিল না সৌমেন্দ্রর সঙ্গে লড়াই করে, এআইসিসির প্লেনারি সেশনে সীতারাম কেসরি তখন অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট কংগ্রেসের, সেই সময় উনি না গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে উনি একটা জমায়েত করে দল ছাড়লেন। সোনিয়া গান্ধী চেষ্টা করে পারলো না, তাহলে উনি নীতিগতভাবে দলের ভিতরে লড়াই করে প্রেসিডেন্ট হতে পারছেন না বলে দল তৈরি করেছে। এবার যারা ওই দলটা করেছে, পঙ্কজ ব্যানার্জি কি করেছেন উনি, অজিত পান্ডাকে কি করেছেন উনি, তবে কলম বাবু, সব অপমান করেছেন। আপনি যতই আমরাও যাই বলুন, রাজনীতি শোন, আপনি যতই যা বলুন, 1985 সাল থেকে আমরাও রাজনীতি করি, আজ থেকে নয় কিন্তু। আমার বয়স পরমবাবু আপনি যাই বলুন, যেমন এটা রাজনৈতিক দল নয় তৃণমূল, বিজেপিকে যে পরিপূর্ণ রাজনৈতিক দল বলা যায় বলে কেন বলে আমি মনে করি না। শুনুন, কেন? তার কারণ একটাই কারণ, যে এই সাম্প্রতিককালে যে ভোটের আগে যে আমরা রাজনৈতিক বক্তব্য শুনলাম, মাননীয় প্রধানমন্ত্রী সিউড়িতে এসেছিলেন, তার বক্তব্যকে মনে হয়েছিল রাজনৈতিক বক্তব্য। কি আপনি রাজনীতি? বুঝতে বলুন, তিনি শুধুমাত্র তৃণমূলের দুর্নীতির কথা বলে গেছেন। হ্যাঁ, তো কি বলবো? দুর্নীতি বলে একটা রাজনৈতিক নেতা, আমরা আমরা তো বলুন, আমরা তো পুস্তিকা প্রকাশ করে দিয়েছি। রাজনৈতিক নেতা রাজনীতির কথা বলবেন, দেশের উন্নয়নের কথা বলবেন, দেশের পরিকল্পনার কথা বলবেন, দেখুন, আমি দেশের একটা- পঞ্চবার্ষিকীর কথা আমি বলবেন। একটা উদাহরণ- তিনি তো আমি তা একটা বলেননি। উদাহরণ। তিনি আপনি শুধু জানেন না, তৃণমূলের- প্ল্যানিং কমিশন উঠে গেছে, হ্যাঁ। প্ল্যানিং কমিশন আর নাই, আমি পঞ্চবার্ষিক যোজনা পরিকল্পনা নাই। করবো। উনি পরিকল্পনা শোনেন, করবো। এইবারে উনি একটা সর্বভারতীয় নেতা, হ্যাঁ, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, শুধু দেশের- পশ্চিমবাংলা নয় তো। তো উনি দেশের যে নীতি নির্দেশন করে তা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ। পশ্চিমবাংলার জন্য কি করবেন তার জন্য আমাদের একটা দলীয় কথা বলেছেন, পুস্তিকা প্রকাশ উনি শুধু হয়েছে। তৃণমূলের তাহলে দুর্নীতির কথা আমাদের বলেন। রাজনৈতিক যে ইলেকশনের যে ম্যানিফেস্টো, হুম। সেটা তো আমরা প্রকাশ্যে দিয়েছি, তাতে তো সব বলা আছে। এবার তো উনি কি বাংলায় এসছেন, বাংলার কথা বলবেন, বাংলায় দুর্নীতি হয়েছে, এখন আসামের দুর্নীতি বা ওই মধ্যপ্রদেশে বা ওই অন্য জায়গার ব্যাপার কথা তো উনি বলবেন না। দুর্নীতির কথা বলবেন, উনি পরিকল্পনার কথা বলবেন, দেশের উন্নয়নের কথা বলবেন। আমরা দেখুন, এখন যাকে দেখতে পারি না তেমনি- তার ঠিক তার- তেমনি তার আমাদের- চলন বেকা। তার- এখন আপনি তার যেমন- দেখছেন যে ভারতবর্ষকে আজকে ক্ষমতা আছে, আজকে চিন্তা করুন তো, আজকে ভারতবর্ষের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর মোদী, বিশ্বের গোটা বিশ্বগুরু। ভাবতে হবে এটা আপনাকে, এটা কিন্তু ছিল না। আজ চীনের সামনে দাঁড়িয়ে বুক থেতলিয়ে লড়াই করেছে, জগন্নাথ সাংবাদিক হিসেবে ওখানে কালার করেছে। যাই হোক, আজকে আমরা বললে হবে না তো, শিউরি ভারত সুরক্ষিত, আমরা সুরক্ষিত, শহরের দুই ভারতকে দুর্বল করা যাবে না। প্রতিনিধি এটা হ্যাঁ, সোজা কথা। অপেক্ষা করা যাবে। আমরা এই প্রথম এই তিনজনেই বোধহয় একসঙ্গে ডবল ইঞ্জিনের সরকার আমরা দেখবো, এবং এরা দুজনেই বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই সংখ্যালঘুদের ইচ্ছাকৃতভাবে ভোটে কাজে ব্যবহারের জন্যই তাদেরকে খেপিয়েছিলেন। একদম। আবার তাদেরকে নিয়ে আবার আন্দোলন করবেন এই আশা তারা করছেন না। তারা আশা করছেন না যে এখানে কেবলমাত্র সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে চিন্তা করা হবে, তাদের পোশাক বিধি, তাদের খাদ্যাভ্যাস, তাদের ধর্মাচরণে কোথাও কোনো অসুবিধা হবে। শুধু আমরা এটাই চাইছি, পশ্চিমবাংলা প্রধানমন্ত্রী যেটা বলেছেন সোনার বাংলায় পরিণত হোক, এবং তার জন্য এই দুই সম্প্রদায়ের দুই নেতা যারা এগিয়ে যায়, একই সম্প্রদায়ের দুই নেতা যারা এগিয়ে যায়, তাদের সমাজকে নিয়ে আমরা এই প্রার্থনা করি। নিত্যানন্দ প্রধানের নমস্কার।